অজানা অভিশাপের কারণে এক কোরিয়ান পরিবার সময়ের সাথে নির্বংশ হয়ে যাচ্ছে। এই অভিশাপ কাটাতে কবর থেকে তুলতে হবে 100 বছরের পুরনো এক কফিন। কিন্তু কেউ জানতো না যে কফিন তুলতেই বেরিয়ে আসবে একের পর এক শিহরণ জাগানো রহস্য। বলছিলাম বিশ্বব্যাপী চর্চিত সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি এক্সহিউমার কথা। বং গিল এবং তার সিনিয়র লি হারিম কোরিয়া থেকে লস এঞ্জেলস যাচ্ছে। হারিম একজন শামান এবং বং তার সহকারী। লস এঞ্জেলস থেকে পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশেষ কারণে তাদের ডেকে পাঠিয়েছে। এয়ারপোর্ট নামলে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদের সোজা আনে হসপিটালে। পার্কের নবজাত বাচ্চা আইসিইউতে রয়েছে। বাচ্চাটা জন্ম থেকেই অসুস্থ। শহরের সব বড় বড় ডাক্তার ওষুধ দেওয়া সত্ত্বেও তাকে সুস্থ করতে পারছে না। হারিম কিছু রিচুয়ালস করলে জানতে পারে এই বাচ্চাটা 100 বছর আগে তার মৃত ঠাকুরদার অভিশাপের শিকার হয়েছে। এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য পার্ক তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। পার্কের পরিবারের প্রত্যেক জ্যেষ্ঠ এবং নবজাতরা বহু সময় ধরে এই প্রবলেমে ভুগছে। তার ভাইয়ের সাথে প্রথমে এটা হতো, যার তাড়নায় মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে। কিন্তু ওর মৃত্যুর পর এই অভিশাপ এখন পার্ক ও তার নবাগত বাচ্চাকে শিকার বানিয়েছে। আর এই বিষয়টা বংশগত। চোখ বন্ধ করলেই মনে হয় কেউ কষ্টে চিৎকার করছে, সাথে রাত নামলেই দুঃস্বপ্ন। হারিম তার সামানিজম এবং এই বাড়ির ফেংসুই দেখে বলে তাদের উপর পরিবারের মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে। এটাকে তাদের ভাষায় অ্যানসেস্ট্রাল কল বলা হয়। অর্থাৎ তাদের মৃত ঠাকুরদা কোনো কারণে কষ্টে রয়েছে এবং প্রতারণার শিকার হয়েছে। আসলে পার্কের পরিবার কোরিয়াতে থাকলেও পরবর্তী সময় তারা আমেরিকায় শিফট করে যায়, কিন্তু ঠাকুরদার কবর রয়েছে কোরিয়ায়। হারিম বলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় রয়েছে, কিন্তু এর জন্য তার দুজনকে দরকার, ফেংসুই এক্সপার্ট স্যাংডিয়ক এবং জিওম্যান্সার জিউন। এখানে একটু বুঝিয়ে দিই, কোরিয়া ও জাপানে উদ্ভব হওয়া এই ফেংশুই বিদ্যা পৃথিবীর সর্বত্র বিভিন্ন নামে পরিচিত, যেমন হিন্দুদের মতে বাস্তুশাস্ত্র। কোরিয়ায় এই বিদ্যার মাধ্যমে কোনো বাড়ির দিক, অবস্থান ও কবরের স্থান নির্ণয় করে মানব জীবনের সুসময় ও ভালো থাকার উপায় নির্দেশ করে, যেমন লাফিং বুদ্ধা ফেংশুইয়ের প্রতীক। রইল বাকি জিওম্যান্সার। এই কথাটি আসে জিওম্যান্সি থেকে। জিও অর্থাৎ পৃথিবী এবং ম্যান্সি ভবিষ্যৎবাণীকে বোঝায়। এই জিওম্যান্সি নিয়ে যারা চর্চা করে তাদের জিওম্যান্সার বলা হয়। সোজা অর্থে ফেংসুই এবং জিওম্যান্সি অ্যাস্ট্রোলজিতে ব্যবহার করা হয়। স্যাংডিয়ক এবং জিউন দুজনে একসাথে কাজ করে থাকে, আর হারিমের সাথে পরিচয় অনেক দিন আগে থেকেই। হারিম ওদের পুরো ব্যাপারটা কনসাল্ট করে জানায় যে পার্কের ঠাকুরদার অভিশাপের সম্ভাব্য কারণ ওনাকে ঠিকভাবে নিয়ম মেনে কবরস্থ করা হয়নি, এবং কোরিয়াতে তাকে কবর দেওয়ার পর পরিবার আমেরিকায় শিফট হলে মৃত্যুর পরের কোনো নিয়ম পালন না করায় ঠাকুরদার আত্মা ক্ষিপ্ত হয়েছে। তাই ওনাকে কবর থেকে তুলে সব নিয়ম মেনে তাকে পুনরায় কবর দিতে হবে। তবে বাড়ির অন্যেরা এইসবে বিশ্বাস করে না, সাথে পূর্বপুরুষকে কবর থেকে তোলায় রাজিও নয়। কিন্তু পার্ক এটা করতে বদ্ধপরিকর। শহরের সম্ভ্রান্ত পরিবার হওয়ার কারণে পার্ক এই ব্যাপারটা গোপন রাখতে বলে কয়েকটা শর্ত দেয়। প্রথমত, বডি তোলার ব্যাপারে কোনো বেসরকারি বা সরকারি সংস্থা ঘূর্ণাক্ষরেও যেন জানতে না পারে। দ্বিতীয়ত, বডি কফিন থেকে বের করা যাবে না। তৃতীয়ত, কফিন তুলে সেদিনের মধ্যেই সব নিয়ম সেরে কবরস্থ করতে হবে। শর্তগুলো ডিয়কের সন্দেহজনক মনে হলেও বেশি কথা না বাড়ালে পার্ক ডিয়কদের নিয়ে রওনা দেয় গাঙ্গুন শহরের উদ্দেশ্যে। কিন্তু কবরে পৌঁছলে ডিয়ক অবাক হয়ে যায়, কারণ জায়গাটা ছিল জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি এক পাহাড়ের পরিত্যক্ত জঙ্গলে। সম্ভ্রান্ত পরিবারের মানুষকে এমন এক জায়গায় কবর দেওয়ার কারণ ওরা বুঝে পায় না। সন্দেহ শুধু এতেই আটকে রইল না, বরং ঠাকুরদার কবরের উপর বসানো একটা পাথর ছিল, যেখানে নামের জায়গায় র্যান্ডম নাম্বার ও কিছু ইনক্যান্টেশন বা মন্ত্র লেখা ছিল। পার্ককে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানায় ঠাকুরদা কোরিয়ান জেনারেল ছিলেন, তাই সম্মানার্থে একজন কোরিয়ান মং কিউসুনাই তার কথায় এখানে কবর দেওয়া হয়। আর যেহেতু ওই সময় কবরে চোরদের উৎপাত চলতো, তাই ঠাকুরদার কবর যতটা সাধারণভাবে বানিয়ে চোখের আড়ালে রাখা যায় সেই ব্যবস্থাই করা হয়েছিল। কিন্তু ডিয়কের মনে ভয় ও সন্দেহ দুটোই বেড়ে চলেছে, কারণ ফেংশুই অনুযায়ী এই জায়গায় নেগেটিভ শক্তির প্রভাব অদ্ভুত রকম বেশি। তার উপর মৃত মানুষকে কবর থেকে তোলা এমনিতেই অশুভ, আর সর্বোপরি কবরের আশেপাশে শিয়ালের উপস্থিতি জিনিসটা আরও ভাবিয়ে তুলেছে। জাপানিজ মিথোলজিতে এই শিয়ালকে কিটসুনে বলা হয়েছে। একে জাপানে ডেইটি বা প্রোটেক্টর গার্জিয়ান রূপে মানা হলেও কিছু জায়গায় এভিল হিসেবে মান্যতা পায়। তবে মুভিতে কিটসুনের রেফারেন্স কেন দেওয়া হয়েছে সেটা গল্পের শেষে বলবো। সেদিন হোটেলে ফিরে আসলে পার্ক জানায় এর আগেও তার 2টো বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলো মিসক্যারেজ হয়ে গেছে, আর শত কষ্টের পরে এই বাচ্চাটাও মৃত্যু যন্ত্রণায় ভুগছে।
তাই রিকোয়েস্ট করে যেমন করেই হোক একে বাঁচানো। ডিয়ক সংকোচবোধ না করে জিজ্ঞেস করলো, মিস্টার পার্ক, আপনি অনেক কিছু লুকোচ্ছেন। কবরে লেখা ওটা কোনো র্যান্ডম নাম্বার নয়, বরং অক্ষাংশ ও দ্রাঘিমাংশকে বোঝাচ্ছে। তবে কিছু না জেনে কবর তুলে মৃতকে বের করা ল্যান্ডমাইনে হাত দেওয়ার মতো ব্যাপার। আর এই কিউসুনাই মঙ্ক খুব জেনে বুঝে এই কাজটা করেছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। তখনই হারিম প্রস্তাব দেয় এই ক্ষেত্রে তারা এভিল রিপ্লেসিং টেকনিক ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে ওই স্থানের নেগেটিভ শক্তি কম করার জন্য কিছু রিচুয়ালস করতে হবে, যাতে নেগেটিভ ও পজিটিভ শক্তির সাম্যতা বজায় থাকে। এর জন্য প্রয়োজন 5টা মৃত শূকর এবং 5 জন মানুষ যাদের জন্মসাল ও শূকরগুলো জন্মসাল একই বছরে হতে হবে। রিচুয়ালসের মাধ্যমে শূকরগুলোর সাথে এদের সংযোগ তৈরি করে কবর খুঁড়তে হবে। পার্কের পিসি এটার বিরুদ্ধে থাকলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অবশেষে শুরু হয় রিচুয়াল চলাকালীন কবরে প্রথম 3টে আঘাত পার্ককে দিয়ে করানো হয়। এরপর ওই 5 জন খুঁড়তে শুরু করলে প্রত্যেক কোপের সাথে হারিম ওই মৃত শূকরগুলোর উপর ছুরির আঘাত বসাচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে খুঁজে পেল কফিন। দামি কাপড়ে মোড়া নকশা করা ভারী কফিন, যা একসময় সম্ভ্রান্ত রাজাদের জন্য ব্যবহার করা হতো। অতঃপর সেটাকে লস অ্যাঞ্জেলসে কবর দেওয়ার জন্য জিউন প্রস্তুত করে। ওই 5 জনের মধ্যে চাংমিন কবরের মাটি ঠিক করার সময় অদ্ভুত একটা সাপ দেখতে পায়, যার কোনো মাথা ছিল না। সে ভয়ে সাপটাকে মেরে ফেলতেই সাপের মুন্ডুর জায়গায় ক্ষণিকের জন্য এক মহিলার মাথা দেখা গেলে সেটা চেঁচিয়ে ওঠে, যার আওয়াজ দূরের পাহাড় জঙ্গলে ছড়িয়ে পড়ে। জাপানিজ মাইথোলজি অনুযায়ী এই সাপকে নিওরোনা বলা হয়, যা এক সুপারন্যাচারাল ক্রিয়েচার বা আরবান লেজেন্ড। নিওর অর্থাৎ মহিলা এবং ওনা অর্থাৎ সাপ। নিউরোনার মাথা মহিলার এবং শরীর সাপের মতো। পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সকলকে।